আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মনে করি ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু একজন ভালো মানুষ এবং একজন লড়াকু মানুষ, ন্যায়ের জন্য লড়াইকারী একজন মানুষ। তিনি এখনো লড়ে যাচ্ছেন এবং আমরা দুইজন একসাথে কাজ করেছি। তাই আমি মিস্টার নেতানিয়াহুকে খুব ভালোভাবেই চিনি এবং খুব ভালোভাবেই জানি। তবে আমি মনে করি মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু হচ্ছেন একজন যুদ্ধবীর। আমিও নিজেকে তাই মনে করি, যদিও আমার এই দাবিটি বেশ কিছু মানুষ মানতে চায় না বা তারা আমার এই দাবির সাথে দ্বিমত পোষণ করে। তবে আমি মনে করি নেতানিয়াহু এবং আমরা দুজনই ন্যায়ের পথে লড়াকু মানুষ এবং আমরা দুজনই হচ্ছি বর্তমান বিশ্বের যুদ্ধবীর। বন্ধুরা, আজকের ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটি শুনেছেন তা কিন্তু আমার স্টেটমেন্ট নয়, এটা কিন্তু সরাসরি বর্তমান বিশ্বের সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। এখন দেখুন, নিজেদেরকে বিশ্ব মানবতার বাপমা দাবি করা এই যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের যে দেশগুলো রয়েছে, তারা কিন্তু স্বঘোষিত কথিতভাবে বিশ্ব মানবতার ফেরিওয়ালা, যাদের কাছে আন্তর্জাতিক হিউম্যান রাইটস ওয়াচের মতো যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু পরমাণু বোমার চাইতেও অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরভাবে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে কিন্তু ক্ষেত্র বিশেষে পরমাণু বোমার চাইতেও অনেক অনেক বেশি কার্যকরী একটি অস্ত্র। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের প্রায় ৭৩,০০০ সেনা সদস্য নিবৃত হয়ে গেছে রাশিয়ার হামলায়। পাশাপাশি ১৩,০০০-এর অধিক সাধারণ ইউক্রেনীয় নাগরিক নিবৃত হয়ে গেছেন। তবে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সম্মুখ লড়াইয়ে দাঁড় করিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশগুলো, যুক্তরাষ্ট্র তো আছেই। এমতো অবস্থায় ইউক্রেনের ক্ষয়ক্ষতির বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে, তারা কিন্তু রাশিয়ার উপর ব্যাপক চাপ প্রয়োগ করেছে এবং মানবাধিকার সংস্থার যে তথ্য রয়েছে তার উপর ভিত্তি করে অন্তত রাশিয়ার উপর কয়েক শত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তবে গাজা উপত্যকায় ইসরায়েল যেভাবে বর্বরোচিত হামলা পরিচালনা করছে, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো খুব কমই কিন্তু মানবাধিকারের বিন বাজাচ্ছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে বলে রাখা ভালো, আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এখনো অবধি গাজা উপত্যকায় সাধারণ ৬৪,০০০ ফিলিস্তিনি নিবৃত এবং নিষ্ক্রিয় হয়ে গেছে এবং কয়েক লাখ মানুষের কোনো হদিস মিলছে না বা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক কথায় তারা নিখোঁজ। যে বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এখনো যে ধ্বংসস্তূপ বা বিল্ডিংগুলো রয়েছে যেগুলো ইসরায়েলি হামলায় ধসে গেছে, তার নিচে এখনো হাজার হাজার নিষ্ক্রিয় এবং নিবৃত হয়ে যাওয়া সাধারণ ফিলিস্তিনির দেহাবশেষ আছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এবং চলমান হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে ফিলিস্তিনের উপর যে ভয়ঙ্কর অভিযান পরিচালনা করা হচ্ছে, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ সম্মিলিতভাবে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে নিজেদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। এখন দেখুন, ইউরোপীয় ইউনিয়নের মতো অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন যখন বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর বিষয়টিকে কেন্দ্র করে এবং গাজা উপত্যকার বিষয়টিকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক ডাকে, সেটাও আবার ইসরায়েলের বিপক্ষে, সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে কি এবার ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা বা ইসরায়েলের প্রভাবকে উপেক্ষা করবে? তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু তাদের যে মৌখিক আশ্বাস প্রশ্বাস এবং দীর্ঘশ্বাস দেয়া হয়েছে বিশ্ববাসীকে, তা কিন্তু সরাসরি এবার তারা নিজেরাই তাদের বক্তব্যের মাধ্যমে সরাসরি স্পষ্ট করে দিয়েছে বিশ্ববাসীর কাছে। বন্ধুরা, ফ্রান্স এবং জার্মানি সহ আরো বেশ কয়েকটি দেশ দীর্ঘদিন যাবৎ বিশ্ব মিডিয়ায় বলে আসছিল তারা ফিলিস্তিনিকে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। তবে গত পরশুদিনের বৈঠকে ফ্রান্স এবং জার্মানির মতো অত্যন্ত শক্তিশালী দুইটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব অথবা ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলকে সরাসরি নিন্দা করা অথবা ইসরায়েলের উপর কোনো আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টিকে সরাসরি কিন্তু তারা এড়িয়ে গিয়েছেন এবং তাদের সাথে
সাথে তাদের প্রভাব বলয়ে থাকা যেই দেশগুলো রয়েছে ইউরোপীয় ইউনিয়নের, তারাও কিন্তু ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টিকে কেন্দ্র করে সরাসরি দ্বিমত পোষণ করেন। যার বিপরীতে একমাত্র স্পেন, ইতালি এবং আরো দুই একটি ছোট দেশ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং বাণিজ্য নিষেধাজ্ঞা ছাড়াও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে কেন্দ্র করে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে রাজি হয়নি। এখন দেখুন, বিশ্ব মানবতার বাপমা দাবি করা এই যে ইউরোপীয় ইউনিয়ন, তারা কিন্তু একদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়াকে মানবিক দিকগুলো বিবেচনায় শত শত নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং রাশিয়ান প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনকে এবং রাশিয়াকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে, তারা কিন্তু রাশিয়া এবং রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনকে কেন্দ্র করে কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে ইসরায়েলের বেলায় ঘটেছে সম্পূর্ণ উল্টো ঘটনা। গাজা উপত্যকায় ইসরায়েল যে ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করছে এবং শত শত ফিলিস্তিনি সাধারণ নাগরিক প্রতিদিন নিবৃত এবং নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এই পশ্চিমা বিশ্বের দেশগুলো কোনো নিষেধাজ্ঞা বা কোনো নিন্দা প্রস্তাব পাশ না করে কিন্তু তারা কিন্তু সরাসরি ইসরায়েলের এই ভয়াবহ অভিযানকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করলো, যেখান থেকে কিন্তু বাদ যায়নি জার্মানি এবং ফ্রান্সের মতো ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে চাওয়া রাষ্ট্রগুলো। অথচ জার্মান এবং ফ্রান্স এই দুইটি দেশ কিন্তু প্রায় দীর্ঘ 2 মাস যাবৎ বিশ্ববাসীকে আইওয়াশ করছিল এবং মানবিকতার মূলা ঝুলিয়ে নিজেরা নিরপেক্ষ থাকার বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু ইসরায়েলকে তলে তলে ব্যাপক পরিমাণ সমরাস্ত্র সাপ্লাই করেছে, যে অস্ত্র ব্যবহার করেই কিন্তু ইসরায়েলি সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় প্রতিনিয়ত ভয়াবহ অভিযান পরিচালনা করছে। বন্ধুরা, গাজা উপত্যকার সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলোর ডাবল স্ট্যান্ডকে কেন্দ্র করে বলে রাখা ভালো, হাতি দেখানোর জন্য এক দাঁত ব্যবহার করে আর খাওয়ার জন্য কিন্তু আরেক দাঁত ব্যবহার করে। হাতির দেখানোর দাঁত দিয়ে কিন্তু হাতি কখনোই খায় না। ঠিক একইভাবে এই দেশগুলো কিন্তু মানবতা, মানবিকতা এবং মানবাধিকারের মূলা ঝুলিয়ে ফিলিস্তিনি সহ পুরো বিশ্বের মানুষকে শুধুমাত্র আশ্বাস, প্রশ্বাস এবং দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই দেয়নি। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েক মাস আগেই তিনি তার এক বক্তব্যে বলেছিলেন ইসরায়েল সম্পূর্ণ গাজা উপত্যকা নিজেদের দখলে নিয়ে নিবে, প্রয়োজনে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করবে এই গাজা উপত্যকার নিয়ন্ত্রণ। তবে সর্বশেষ আগস্ট মাসে ইসরায়েলি সশস্ত্র বাহিনী নিশ্চিত করেন সম্পূর্ণ গাজা উপত্যকা নিজেদের দখলে নেয়ার বিষয়টি। তবে আন্তর্জাতিক নিন্দার মুখে ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলি প্রেসিডেন্ট এই ধরনের ভয়ঙ্কর পরিকল্পনা থেকে সরে আসলেও তারা কিন্তু তলে তলে গাজা উপত্যকার মানুষকে সুদানে প্রেরণ করার জন্য বেশ কয়েকবার আলোচনা করেছে এবং আধুনিক সমরাস্ত্র এবং অর্থনৈতিক সুবিধার মাধ্যমে সুদানকে কিন্তু তারা রাজি করিয়ে ফেলিয়েছে এই গাজা উপত্যকার মানুষকে শরণার্থী হিসেবে সুদানে অ্যাকসেপ্ট করার জন্য। বন্ধুরা, গাজা উপত্যকা এবার কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে আমেরিকা এবং ইসরায়েল এই দুইটি দেশ কিন্তু সম্মিলিতভাবে পূর্বের যে কোনো সময়ের তুলনায় আরো ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছে। বন্ধুরা, গতকাল আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমে এক সাক্ষাৎ দেওয়ার সময় তিনি তার বক্তব্যে বলেন, যুদ্ধ পরবর্তী সময় বা যুদ্ধবিরতির পরবর্তী সময় থেকে আমরা গাজা উপত্যকার সাধারণ মানুষকে আরো ভালো একটি প্রস্তাব দিতে চাই। এখন দেখুন, ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্যে এটাও বলেন যে কি ধরনের প্রস্তাব তিনি দিতে চান। বন্ধুরা, আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্যে এটা নিশ্চিত করেন গাজা উপত্যকা পুনর্গঠনে নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছে তারা প্রথমে গাজা উপত্যকার জন্য একটি ট্রাস্ট গঠন করবে এবং সেই ট্রাস্টের মাধ্যমে গাজা উপত্যকায় বসবাসরত প্রতিজন ফিলিস্তিনির জন্য মাথাপিছু $5,000 অথবা 6 লক্ষ টাকা অনুদান দিবে প্রতি ব্যক্তিকে তারা। পাশাপাশি 1 বছরের বাড়ি ভাড়া এবং রেশন বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তার পুরোটাই ব্যয় করবে ওই ট্রাস্ট, যে অর্থটা কিন্তু অনুদান হিসেবে দেয়া হবে এই ফিলিস্তিনিদেরকে। এখন দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনার মেয়াদ কিন্তু দীর্ঘ 10 বছর। এমত অবস্থায় আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে হৃদয় ভাই, তাহলে এই 10 বছর এই ফিলিস্তিনি সাধারণ মানুষ কোথায় বসবাস করবে? সেক্ষেত্রে এই সাধারণ ফিলিস্তিনিদেরকে মানে গাজা উপত্যকার যে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে তৃতীয় কোনো দেশে স্বেচ্ছায় চলে যেতে হবে। বন্ধুরা, ভিডিওর একাংশে কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করেছিলাম যে সুদানের সাথে ইতিমধ্যেই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে আলোচনা সম্পূর্ণ করা হয়েছে যে গাজা উপত্যকার সাধারণ যে মানুষ রয়েছে তাদেরকে কিন্তু শরণার্থী হিসেবে
সুদান যেন নিজ দেশে অ্যাকসেপ্ট করে। তাই নিশ্চিত করেই বলা যায় গাজা উপত্যকার মানুষকে তারা তৃতীয় কোনো দেশে হস্তান্তর করার বিষয়টিকে কেন্দ্র করে এই সুদানেই কিন্তু প্রেরণ করতে চাইছে। পরবর্তীতে সম্পূর্ণ খালি এই গাজা উপত্যকাকে ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিতভাবে এই ট্রাস্টের মাধ্যমে আধুনিক পর্যটন নগরী এবং প্রযুক্তি নির্ভর একটি হাব হিসেবে তৈরি করতে চাচ্ছে তারা, যেটা হবে এই অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড, যেখানে থাকবে বিভিন্ন ধরনের আধুনিক কলকারখানা, মিল ফ্যাক্টরি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভাষ্য অনুযায়ী দ্বিতীয় সিলিকন ভ্যালি প্রতিষ্ঠিত করবে তারা এখানে। পাশাপাশি এই 10 বছর গাজা উপত্যকার মানুষ অন্য দেশে বসবাস করলেও, মানে সুদানে বসবাস করলেও, তাদেরকে দেয়া হবে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে তাদেরকে দেয়া হবে ডিজিটাল পাস কি, মানে ডিজিটাল নাগরিকত্ব সনদ, যার মাধ্যমে তারা গাজা উপত্যকায় পরবর্তী 10 বছর যখন পার হয়ে যাবে তখন কিন্তু অ্যাক্সেস নিতে পারবে। তবে ট্রাম্প প্রশাসন এটা নিশ্চিত করেনি এই ডিজিটাল সনদটি কি হবে, তাদের কি নাগরিকত্বের পরিচয় নাকি শুধুমাত্র একটি পাস কি। এখন দেখুন, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এটাও বলা হয়েছে গাজা উপত্যকার সাধারণ মানুষ যদি তৃতীয় কোনো দেশে নিজ ইচ্ছায় চলে না যায়, তাহলে গাজা উপত্যকার আধুনিকায়নের বিষয়টিকে কেন্দ্র করে তারা যেটা করতে পারে তা হচ্ছে নতুন করে ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে ওই ট্রাস্টের মাধ্যমে বেশ কিছু শরণার্থী ক্যাম্প নির্ধারিত করা হবে এবং তৈরি করা হবে, যার মধ্যেই কিন্তু বসবাস করবে ফিলিস্তিনের এই সাধারণ নাগরিকরা, গাজা উপত্যকার এই সাধারণ 20 লক্ষ নাগরিক। তবে এই উদ্বাস্তু শিবিরের অবস্থান হবে গাজা উপত্যকার যে সমুদ্র সৈকত রয়েছে তার বিপরীত প্রান্তে, মানে গাজা উপত্যকার সম্পূর্ণ আরেক প্রান্তে। দীর্ঘ এই 10 বছর তাদেরকে ওই উদ্বাস্তু শিবিরেই থাকতে হবে নির্দিষ্ট কিছু এরিয়ার মধ্যে, তার বাইরে তারা কখনোই যাতায়াত করতে পারবে না। এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে গাজা উপত্যকার যেই 90% ভূমি তারা নিয়ে নিবে আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল শহর নির্মাণ করার বিষয়টিকে কেন্দ্র করে। সেই শহরটিকে তারা নিজেদের যে সমুদ্র সীমা রয়েছে, মানে গাজা উপত্যকার যে সমুদ্র সীমা রয়েছে তার সমুদ্র সৈকত হিসেবে চিহ্নিত করবে এবং আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃত আইনে পরিণত করবে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, কথার কথা ধরে নেওয়া যাক, কাল যদি সমুদ্র সীমা সম্পূর্ণ দখল করে নেয় ইসরায়েল, তখন কিন্তু এই গাজা উপত্যকার আন্তর্জাতিকভাবে সমুদ্র সৈকত যেই অংশ থাকবে গাজা উপত্যকার যে 90% ভূমি, তার অধীনেই কিন্তু ইসরায়েল এই গাজা উপত্যকার 90% ভূমির মালিকানা পেয়ে যাবে। বন্ধুরা, একদিকে যখন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ভণ্ডামি করছে এই ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে, তখন কিন্তু আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সম্পূর্ণ গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে। এমত অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের যে গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করে গতকাল ইউরোপীয় ইউনিয়নের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিশ্চিত করেন গাজা উপত্যকার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের উপর জোরালো কোনো পদক্ষেপ আশা করা যায় না বা এখান থেকে আসবে না। বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়নের এই যে উচ্চ পদস্থ কর্মকর্তার গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট, তা কিন্তু এলো ইউরোপীয় ইউনিয়নের যে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে তার 2 দিন পরে, মানে গতকাল। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র সময় ক্ষেপণ করছে এবং মানবতার মূলা ঝুলিয়ে বিশ্ববাসীর সাথে ডাবল স্ট্যান্ড গেম খেলছে। তো বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর একটি সময়ে ইউরোপীয় ইউনিয়নের এমন সময় ক্ষেপণ করে ডাবল স্ট্যান্ড গেম খেলা এবং বর্তমান বিশ্বের স্বঘোষিত 2 জন যে যুদ্ধবীর রয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু, তারা গাজা উপত্যকার মানুষকে তৃতীয় দেশে হস্তান্তর করে গাজা উপত্যকাকে ডিজিটাল নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে বিনিময়ে 6 লক্ষ টাকা এবং 1 বছরের রেশন সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো দিয়ে গাজা উপত্যকার মানুষকে তৃতীয় দেশে হস্তান্তর করে বা নির্দিষ্ট একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ করে গাজা উপত্যকার 90% ভূমি, মানে ফিলিস্তিনিদের নিজস্ব মাতৃভূমি, মানে গাজা উপত্যকাকে সম্পূর্ণ 90% নিজেদের দখলে নিতে চাইছে আমেরিকা এবং ইসরায়েল। এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।